জানান থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বৃহস্পতিবার পদ থেকে অব্যাহতি চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র দাখিল করেন। সুমন জানান, সামাজিক কার্যক্রমে জড়িত হয়ে পড়া সময় দিতে না পারার কারণেই পদত্যাগ করেছেন। আমি ধন্যবাদ জানাই যে এই সরকারকে আমাকে ওনারা যোগ্য মনে করেছিলেন, আমাকে এখানে নিয়োগ দিয়েছেন। ব্যারিস্টার সাইদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। ব্যারিস্টার সুমনের কাছে অব্যাহতি পত্র পাঠানোর কথা জানিয়েছে দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা। গত বছরের 14 নভেম্বর ঘোষিত 201 সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান আলোচিত আইনজীবী ও সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সাইদুল হক সুমন। 6 আগস্ট শরীয়তপুরের পালং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দলীয় স্লোগান নিয়ে ফেসবুক পেজে সমালোচনা করেন তিনি। পদত্যাগ করলেন কি কারণে? আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি, মানুষের অনৈতিক কাজগুলো তুলে ধরছি। আমি নিজেই যদি সময় না দিই, রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন নিই, তো এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে। তা আমি নিজে নৈতিকতার কথা বলে আমি নিজে যদি অনৈতিক কাজ করি বা মনে হয় আমার কাছে যেটা অনৈতিক হচ্ছে, তা আমার মনে হয় এটার থেকে চলে যাওয়াই আমার মনে হয় অনেক। অন্য কোনো বিকল্প ছিল কিনা? অন্য অনেক বিকল্প থাকার পরও ব্যারিস্টার সুমন তিনি কেন পদত্যাগ করলেন? ব্যারিস্টার সুমন সেটা তার নিজের মুখে স্পষ্ট করবেন, তাই ভিডিও শেষ অবধি পর্যন্ত দেখবেন। বিশেষ করে ব্যারিস্টার সুমন নির্বাচনে আসার পরে জনগণের ভালোবাসা পেয়েছে, কিন্তু ব্যারিস্টার সুমনকে শুনতে হয়েছে অনেক গালি। এমনকি ব্যারিস্টার সুমনের জন্মের ঠিক নাই, তাকে যারও সন্তান বলে গালি পর্যন্ত দিয়েছে। আর ব্যারিস্টার সুমন সেই বিষয়গুলো মাফ করে দিয়েছে। কিন্তু এইবার ব্যারিস্টার সুমন কোন চাপে পড়ে বা কার ভয়তে পদত্যাগ করলেন বা পদত্যাগের সিদ্ধান্তটা বেছে নিলেন, সমস্ত কিছু আমরা দেখবো। ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন আজকের ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ ব্যারিস্টার সুমন কেন পদত্যাগ করলেন এই ভিডিওটা আমরা একটু শেষের দিকে রেখেছি, তাই ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখতে হবে। আর পুরো বিষয়টা বুঝতে হলে আপনাকে পুরো ভিডিওটাই দেখতে হবে। চলুন, ব্যারিস্টার সুমনকে কারা কারা হুমকি দিয়েছিল এবং কারা কারা ব্যারিস্টার সুমনকে জারজ সন্তান বলে গালি দিয়েছিল, সেইখানে দাঁড়িয়ে ব্যারিস্টার সুমন কি বলেছিল এবং ব্যারিস্টার সুমন কেন পদত্যাগ করলো, এই বিষয়গুলো আমরা একটু শুনে আসি। তাই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা চলুন দেখে আসি। 4 মাস 5 মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড, আমি জারজ। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে। আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে। আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভারত তোলে পড়ে। এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার, ফেসবুক করি। আজকে আমার সামনে যারা আছো তোমরা, তোমাদেরকে বলতে চাই, জীবনে ভালো করতে গেলে, সফল হইতে গেলে সব সময় সাবেক ছেলে হইতে হয় না, নিজের যোগ্যতায় হওয়া যায়। তা আমার প্রশ্ন হইল, 4.5 মাসে যদি 31 কোটি ভাইয়া থাকে, আরে আমি তো এমপি, আমরা তো মন্ত্রীও পাইছিলাম, জীবনে উঠছেন নিয়ে আপনারা 5 টাকা পাইছেন, এরকম কোনো ঘোষণা আইছিলি দেখা গেল কই? আর আমি জানি এর লাগে তো এমপি সাহেব হইতাম চাই না, সুমন ভাই হইতাম চাই, কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে, কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে কই যাও আমি শান্তি পাইবো। তোমরা খালি একটু ধৈর্য ধরো, মাধবপুর আর সোনারঘাটের কবালো কিতা কিতা আনতাছে, খালি দেখতে যাও কিতা কিতা। আরো তো অনেক রয়েছে, মমতা যত আইছে না, খালি খেলা শুরু হইছে। আমার নির্বাচনের পরেই আমি কইছিলাম যে মাধবপুর সোনারঘাটে আপাতত আমি খালি এমপি হইছে, জায়গা বেচছো না আর ফুরি এখন আপাতত বিয়া দিও না, কারণ জায়গার দাম বাড়বো আমি এমপি বার পরে, আর ফুইরেন্টেরও দাম বাড়বো, বিয়া নিতে বুঝছে ওখানে অন্য। উন্নয়ন মাটির দাম মাটির কারণে বাড়ে না, মাটির দাম বাড়ে মানুষের কারণে। আমি আপনাদের একটা উদাহরণ দেখাইতাম চাই। 4 মাস 5 মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড, আমি জারজ। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে। আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে। আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভারত তোলে পড়ে। এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার, ফেসবুক করি। আমি আল্লাহর ভাই চাইয়া ধৈর্য ধরছি। আমি এতিম, আমার বাপ নাই। আপনারা কি কেউ আমার বাপের নাম জানোই? আপনারা আমার নামই আমি পরিচিত হয়েছি। আমি কোনো সাবের ছেলে না। আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হয়েছি। আমি গল্পটা কইতাছি তোমাদেরকে এই কারণে, আজকে আমার সামনে যারা আছো তোমরা, তোমাদেরকে বলতে চাই, জীবনে ভালো
হইতে হয় না, নিজের যোগ্যতায় হওয়া যায়। তোমরা ভাবতে পারো যে আমি ধর্মঘট, আমি কি পারবো? তোমরা কি জানো আমি ধর্মঘটের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মঘট ধর্মঘট ধর্মঘট। এই ধর্মঘটের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি, কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে। আমি যতদিন এমপি আছি এই ধর্মঘটের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব। কোনো অধর্ম আমার লুকি হোক, কাউকে আমি অধর্ম করতে দিব না। আমার ভাই মাত্র একটা, আমার ভাই লন্ডন থাকে, এর মানে আর কোনো ভাই নাই, আপন রক্তের ভাই নাই। কিন্তু ধর্মঘটে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি। আমি আমার আন্ডারে 21টা ইউনিয়ন আর 2টা পৌরসভা, এই তোমরা সরো না, এদেরকে দেখতে দাও। 2টা পৌরসভা, প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে। ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমারে যেভাবে সহযোগিতা করছে, আমার কাছে মনে হয় আমারে যদি মাইরা ফেলা হয়, আমি যদি হঠাৎ করে মারা যাই, আজকে যখন আমি হেলিকপ্টারে নামি, আমি স্টেডিয়ামে, আমি যখন আকাশে ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনারঘাটের কি হবে? এমপি হবে আমার পরে। আসলে এমপি হইলে কি পারবে? তারা কি ওই আগের মতোই মজা মারে বজা ভাই আর আমরা খালি বইটা পাই, এরকমই হবে কিনা? আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার বাইসা উঠছে যে আমার দাফন কাপনের পরে হয়তো এই লোকগুলো আবার মাধবপুর সোনারঘাটের দায়িত্ব নেবে। মাত্র 4.5 মাস হয়েছে এমপি হয়েছি, বরাদ্দ পাইছি প্রায় 31 কোটি টাকা। কত পাইছি? এর মধ্যে 25 কোটি হইল কি আমার বছরের পর বছর আইব আমি রাস্তা বানাইবো খালি। আরে 4.5 মাস হয়তো অত টাকা বানাইতাম পারি, কত টাকা আনতাম পারি। আপনারা আশ্চর্য হইবে, গত সপ্তাহে আমি মাধবপুরের লেগে বরাদ্দ হয়েছে 50 লাখ এলজিডি। আমি কি কইলাম যে 50 লাখে কি ব্যারিস্টার সুমনের হইব? আপনি জানেন না আমি সব মানুষ, আমি টাকা খাই না। হয় ঠিক আছে, যাই নাই ডাক্তার না কইলো যে তাই 50 থেকে ডাবল করে মাধবপুরে 1 কোটি টাকা দিয়ে দাও। ওই আজকাল সিটি আইতেছে 1 কোটি। এর আগে আমারে দিয়া দিছ না আরো 75 লাখ খালি মাধবপুরের লেগে। এটা গত সপ্তাহের খাস। আমি এখন দেখি টাকা খরচ কইরা কোন ভাই ভাই না মানুষ যারে দিয়ে খামটা করাইতাম। আমার ডর লাগে যে টাকা দিলে নি আগের তাল ধরে আমারও বিদায় দিবা না নি। কারণ আমি জানি এর লেগে তো এমপি সাহেব হইতাম চাই না, সুমন ভাই হইতাম চাই। কারণ আগামীবার এমপি নাও দেখতাম পারে, কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই যাও আমি শান্তি পাইবো। পদত্যাগ করলেন কি কারণে? অনেকদিন তো ট্রাইব্যুনালে কাজ করছি 20টা সাল। ইদানিং তো আসলে সামাজিক তো অনেক স্বেচ্ছাসেবকমূলক কাজে জড়াই গেছি। অনেকগুলো মামলা যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি না দাঁড়াই বা এইরকম তাদের পাশে দাঁড়ানোর লোকের সংখ্যা কম, তো এইগুলো করতে করতে অনেক সামাজিক কাজের সাথে জড়াই যাওয়ার কারণে ট্রাইব্যুনালে আমি কিন্তু সময় দিতে পারতেছি না। তো আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি, মানুষের অনৈতিক কাজগুলো তুলে ধরছি, আমি নিজেই যদি ট্রাইব্যুনালে সময় না দিই, রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন নিই, এইটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে। তা আমি নিজে নৈতিকতার কথা বলে আমি নিজে যদি অনৈতিক কাজ করি বা মনে হয় আমার কাছে যেটা অনৈতিক হচ্ছে, তা আমার মনে হয় এটার থেকে চলে যাওয়াই আমার মনে হয় অনেক। অন্য কোনো বিকল্প ছিল কিনা? না, আর কোনো বিকল্প দেখেন আমি ওই কাজগুলো করে তো আনন্দ পাচ্ছি, যেগুলো সামাজিক কাজ, এগুলো যেহেতু আনন্দ পাচ্ছি, তো যে কাজে আমি আনন্দ পাচ্ছি, যে কাজে আমার অনেক মনের মধ্যে তৃপ্তি আসে, এই কাজে আমি সময় দিতে চাই। যেখানে নির্যাতিত নিপীড়িত মানুষের যন্ত্রণা থাকবে, আওয়াজ থাকবে, এখানে আমি দাঁড়াইতে চাই। আমি একজন ব্যারিস্টার হিসাবে, ধর প্রসিকিউটর হিসাবে রিজাইন করলে আমি তো ব্যারিস্টার হিসাবে বা অ্যাডভোকেট হিসাবে তো রিজাইন করছি না, বা এটা তো আমার একটা ইনহারেন্ট কোয়ালিটি, এটা নিয়ে আমি মানুষের পাশে দাঁড়াই। অনেকে বলে যে আপনি রাজনীতিতে আরো বেশি সময় দিতে চান, ঘটনা কি সত্য? না, আপনি দেখেন সেবা, রাজনীতি তো মানুষ করে সেবা করার জন্য, তাই এমনি যদি আমি সেবা করতে পারি, এটা কি রাজনীতি না? আপনি যত ভালো ভালো ফরম্যাটে সেবা করতে পারবেন, আমি মনে করি এটা হবে তরুণদের জন্য। আমি যদি ভালো কাজ করে যেতে পারি, যেহেতু আমার ফলোয়ার খুব বেশি, আমাকে অনেকেই ফলো করেন, আমি যদি সেবা করতে পারি, এরকম একটা জিনিস তৈরি মানে উদাহরণ তৈরি করতে পারি, অনেক ইয়াং মানুষ আসবে, এটাই তো হবে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট বা বড় সম্পদ। মানুষের সেবা করার কথা বলেই এদেশে সবাই রাজনীতি করে, জনসেবা করার কথা বলেই রাজনীতি করে। তো সেই ক্ষেত্রে আপনি রাজনীতিটাকে সেবা করার রাস্তা হিসাবে বেছে নিতে পারেন না? মানে আমি জানি আমি সেবাইটা করি না, এই
সেবা করতে করতে যদি জীবনটা শেষ হয়ে যায় এর চেয়ে বড় সফলতা কি হইতে পারে? রাজনীতি করবেন কিনা, আর আমাদের দেশের রাজনীতিটাকে নেগেটিভ বানাই ফেলছে। রাজনীতি যে আসলে একটা অনেক বড় একটা পবিত্র জিনিস, এটাকে এখন রাজনীতি করা মানে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। রাজনীতি করি আমার বলতে এখন রীতিমতো লজ্জা লাগে। আমার কাছে মনে হয় যে সমাজ সেবা করে জীবনটা শেষ করে দিতে চাই। তার মানে আপনি রাজনীতিতে পরিপূর্ণভাবে সক্রিয় হচ্ছেন না? মানে সক্রিয়তা বলতে কি বোঝায়? আমি শুধু পুরাটাই সেবা করতে চাই। এখন এই সেবাতেই তো অনেকে বলতে পারেন যে আমি সক্রিয় রাজনীতিবিদ, এটা ডিপেন্ড করবে যে যেভাবে দিচ্ছেন। কিন্তু আমি মননে মানসিকতায় আমি সবসময় মনে করি সেবাটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় রাজনীতি। মানে যে আপনি মূলত সেবার দিকে যাচ্ছেন, রাজনীতির দিকে সময় দেওয়ার জন্য না, না, পদত্যাগ করার সেবাই জন্য। করতেছি, সেবাই তো রাজনীতি। আমি মনে করি রাজনীতি করার জন্য সেবা না, সেবাই তো রাজনীতি হওয়া উচিত। ব্যারিস্টার সুমন তিনি যেভাবে বর্তমানে তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন মানুষের সেবায়, এইভাবে যদি তিনি আগামী 5 বছর কাজ করেন তাহলে কিন্তু তিনি এমন একটা পর্যায়ে চাইবেন যে চাইলে তিনি আলাদা দল খুলেও কিন্তু তিনি নির্বাচন করতে পারেন। ব্যারিস্টার সুমনের সেই জনপ্রিয়তা কিন্তু ইতিমধ্যে হচ্ছে এবং ব্যারিস্টার সুমন তিনি কিন্তু প্রতিবারই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে বা আদর্শ নিয়েই সামনে এগিয়ে যেতে চায়, কিন্তু তাকে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক আঘাত করা হচ্ছে। সমস্ত আঘাত তিনি কিন্তু সয়ে নিচ্ছেন। ব্যারিস্টার সুমন চাইলে কিন্তু তিনি নিজে আলাদা দল করতে পারেন এবং সেখানেও তিনি নির্বাচন করতে পারেন এবং আমরা বিশ্বাস রাখি ব্যারিস্টার সুমন সেখানেও তিনি বিপুল ভোটে জয়ী হবেন যদি সুষ্ঠু নির্বাচন হয়। আপনার কি মতামত সেটা আপনি কমেন্ট সেকশনে জানাবেন। অর্থাৎ আপনি ব্যারিস্টার সুমনকে কি পরিমাণে ভালোবাসেন সেটা কমেন্ট সেকশনে